নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা খবরে দেখে নিয়েছেন যে বাংলাদেশ, এই আমাদের পাশে থাকা বাংলাদেশ ইসলামিক ন্যাটোতে যোগ দিতে চলেছে। এখনো অবধি কি আপডেট সেটা আমরা বুঝে নেব। বাংলাদেশের ভাগ্যে কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা বুঝে নেব। ভারতের পার্সপেক্টিভে আমাদের থ্রেট কি রয়েছে সেটা আমরা বুঝে নেব। দেখুন, ইসলামিক ন্যাটো বলে তো অফিসিয়ালি কিছু হয় না, কিন্তু পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কির যে ডিফেন্স প্যাক্ট, সেটাকে আনঅফিসিয়ালি সারা পৃথিবী ইসলামিক ন্যাটোই বলে। কারণ সেই দেশগুলোই এই প্যাক্টে আসছে যারা অফিসিয়ালি ইসলামিক দেশ এবং যে দেশের সমাজ ব্যবস্থা পুরো একেবারে রিলিজিয়াস টেক্সটের ওপর বেস করে তৈরি এবং ইসলামের মতাদর্শেই যেই দেশগুলোর শুরু থেকে শেষ অবধি সব কিছু রয়েছে। ন্যাটোর শব্দটাও এই ডিফেন্স প্যাক্টে নেই। ন্যাটো শব্দটা আসছে কারণ এর আগে পৃথিবীতে এরকম বড় একটা ডিফেন্স গ্রুপ ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এখনো পর্যন্ত রয়েছে খাতায় কলমে অন্তত। তো সেই গ্রুপটার রেফারেন্সে এদেরও নাম আনঅফিসিয়ালি বলা হচ্ছে এরা তাহলে ইসলামিক ন্যাটো। এবারে ইসলামিক ন্যাটোতে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির অ্যাডভাইজার, তো যথেষ্ট বড় পোস্ট, তিনি জানাচ্ছেন যে আমরা যোগ দিতে পারি। সেটা ডিপেন্ড করছে বাংলাদেশ ফার্স্ট পলিসির ওপর। বাংলাদেশ ফার্স্ট পলিসিতে আমাদের যদি মনে হয় ওখানে আমাদের যোগ দেওয়া উচিত, তো আমরা যোগ দেব। এবার এই যে ঘটনাটা, যদি খুব ভুল না করি ৩-৪ দিন আগে আমি স্কিল বাংলা এই চ্যানেলের পোস্ট সেকশনে একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম যে এই মুহূর্তে গোটা পৃথিবীর যে মারাত্মক জিওপলিটিক্যাল গেমটা চলছে সেই চেস বোর্ডটার নাম বাংলাদেশ। আমি মনে হয় দিন সাতেক আগে একবার আপনাদের বলছিলাম যে অনেক কিছু ঘটবে নেক্সট ১.৫ থেকে ২ বছরের মধ্যে বাংলাদেশে বা বাংলাদেশকে কেন্দ্র করে। দেখুন, পাকিস্তানের আইএসআই এর আগে পাকিস্তান পার্সপেক্টিভটা আমরা বুঝে নিই। একটা লং টার্ম ড্রিম আছে, প্রজেক্ট বাংলাদেশ। কি ড্রিম? জায়গাটা পাকিস্তানি ছিল ১৯৭১-এর আগে অবধি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। যখন পাকিস্তান দেশটা ভেঙে বাংলাদেশ নতুন দেশ হয়ে গেল, পাকিস্তানের যারা ডিপ স্টেট থিঙ্ক ট্যাঙ্ক, তখন থেকে তারা একটা চেষ্টা চালাচ্ছিল যে এই যে বাংলাদেশ তৈরি হলো, এরা তো ভারতের বন্ধুরাষ্ট্র হলো, কারণ ভারতের সেনাবাহিনী প্রচুর হেল্প করেছিল মুক্তিযুদ্ধের সময়। তো কি করে এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানানো না গেলেও পাকিস্তানের বন্ধু স্টেট বানানো যায় এবং ভারতের শত্রু বানানো যায়। যখন এই ব্লুপ্রিন্ট তৈরি হতে শুরু করলো, তার মধ্যে সব থেকে বড় যে পিলারটার ওপর বেস করে এই ব্লুপ্রিন্টটা চলবে তার নাম রিলিজিয়ান। এটা নিশ্চিতভাবেই পাকিস্তান আইএসআই বুঝে গেছিল যে পাকিস্তান এবং বাংলাদেশের কমন পয়েন্ট সেটা হচ্ছে ইসলাম, এবং যদি এই রিলিজিয়ানের যে কমননেস এটাকে ক্রমশ ধীরে ধীরে সমাজের মধ্যে র্যাডিকালাইজ করা যায় এবং উগ্রতা বাড়ানো যায়, যত দিন যাবে বাংলাদেশ থেকে হিন্দু কমবে এবং বাংলাদেশে কেবল ইসলাম ধর্মাবলম্বী মানুষের পপুলেশন এবং পার্সেন্টেজ বাড়বে তাই নয়, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে র্যাডিকাল ইসলাম ধর্মাবলম্বীদের পার্সেন্টেজ এবং পপুলেশন বাড়বে। এবং যখন এটা বাড়বে, তারা স্বাভাবিকভাবেই তাদের মতাদর্শর দিক থেকে, তাদের থট প্রসেসের দিক থেকে তারা ভারত নয় বরং পাকিস্তানের প্রতি গ্র্যাজুয়ালি অ্যালাইন্ড ফিল করবে। এবং এই প্রজেক্টে আইএসআই এর সব থেকে বড় তুরুপের তাস ছিল জামাত। জামাত নামের একটা অর্গানাইজেশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের গ্রামে গ্রামে, গলিতে গলিতে, বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে
লাস্ট এতগুলো বছর ধরে পাকিস্তান ঘুরপথে বাংলাদেশের যুব সমাজকে, যারা আজকে 30, 35, 40, 45 বছর বয়স, তাদের ব্রেনটাকে ক্যাপচার করতে করতে ব্রেনের মধ্যে র্যাডিকালাইজেশন করে দিয়েছে। এবার যদি জামাত কখনো সরকারিভাবে ক্ষমতায় আসতে পারত বা পারে, তাহলে পাকিস্তান খুলে গেম খেলবে, জামাতের সঙ্গে সরকারি চুক্তি হয়ে যাবে। কিন্তু যখন জামাত অফিসিয়ালি ক্ষমতায় আসতে পারেনি, পাকিস্তানের আইএসআই নিশ্চিতভাবে একটা প্ল্যান বি তো বানিয়ে রেখেছিল বলাই যায়, যে সরকার যাদেরই থাকুক না কেন সিস্টেম আমাদের থাকবে, মানে সরকারের বিভিন্ন দপ্তরে পুলিশ থেকে আর্মি থেকে কূটনৈতিক নেতা পর্যন্ত, অফিসার পর্যন্ত বিভিন্ন মহলে থাকবে জামাতের থট প্রসেসে বিশ্বাসী মানুষজন, এবং তারা যে সরকারই থাকুক না কেন সরকারকে বাধ্য করবে, মোল্ড করবে, অ্যাডভাইস দেবে, যাতে করে পাকিস্তানের প্রতি বাংলাদেশ সরকার গ্র্যাজুয়ালি অ্যালাইন্ড হয়। এই হচ্ছে পাকিস্তানের লং টার্ম প্ল্যানিং এবং নোংরা গেম। এবার এই গেমে বলতে কোনো দ্বিধা নেই, আমাদের এটা মানতে হবে, ভারতের অন্যতম বড় বিপর্যয় এটা, এতদিন বাংলাদেশে ভারতের বন্ধু সরকার থাকার ফলেও বাংলাদেশের সমাজকে আমরা পিউরিফাই করতে পারিনি। ভারতের সমাজকেই পিউরিফাই করা যায়নি। রিসেন্ট অ্যাকশন শুরু হয়েছে, সেটাও সরকারি লেভেল থেকে যত না তত সমাজের ভিতর থেকে, সাধারণ মানুষের লেভেল থেকে। বাংলাদেশে সেটা একেবারেই করা যায়নি। ভারত সরকার এবং বাংলাদেশের এতদিনের সরকার জাস্ট চোখের সামনে দেখে গেছে বাংলাদেশের সমাজ মানসিকভাবে র্যাডিকাল হয়ে পাকিস্তানপন্থী হয়ে গেছে। এবার যখন পাকিস্তান আনঅফিসিয়াল ব্যাক চ্যানেল নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কানেক্ট করছে, যাতে করে বাংলাদেশকে এই যে ইসলামিক ন্যাটোর চিন্তাভাবনা পাকিস্তান, আরব, তুরস্কের এইখানে সামিল করা যায় কিনা, তখন আপনাকে এটা বুঝতে হবে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী, সেই মানুষটা কি চাইছে না চাইছে সেটার অবশ্যই ইম্পর্টেন্স আছে, কিন্তু তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্স আছে ওই মানুষটার চারদিকে বসে থাকা মানুষগুলো তারা কি চাইছে, এবং তাদের মধ্যে অনেকেই নিশ্চিতভাবে মানসিকভাবে পাকিস্তানপন্থী রয়েছে। পাকিস্তানের ড্রিম কি, এটা করে পাকিস্তান অ্যাচিভ কি করবে, পাকিস্তানের ড্রিম এবং প্রজেক্ট বাংলাদেশ তো আশা করি আপনারা বুঝতে পারলেন। কিন্তু প্রত্যেকটা প্রজেক্টেরই একটা অ্যাচিভের গোল থাকে। পাকিস্তানের গোল খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ভারতকে টু ফ্রন্ট ওয়ারের ফাঁসানো বা টু ফ্রন্ট ওয়ারের চাপে রাখা। ফাঁসানো কীরকম ভাবে? পাকিস্তানের ড্রিম যে পাকিস্তান যখন ইন্ডিয়াতে অ্যাটাক করবে ভারতের পশ্চিম সীমান্ত দিয়ে, সেই সময় যদি বাংলাদেশ ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত দিয়ে অ্যাটাক করে ভারতে, তাহলে ভারত দুদিকের অ্যাটাকে দিশাহারা হয়ে যাবে, এবং এটা একটা বিশাল সাকসেসফুল মিলিটারি স্ট্র্যাটেজি বলে প্রমাণিত হবে পাকিস্তানের ক্ষেত্রে। এটা টু ফ্রন্ট ওয়ারে ভারতকে ফাঁসানো। কিন্তু পাকিস্তান এটা জানে যে বাংলাদেশ যদি ভারতকে অ্যাটাক নাও করে তাতেও কিছু যায় আসে না, অন্তত ভারতকে টু ফ্রন্ট ওয়ারের চাপে রাখা যাবে। মানে কাশ্মীর থেকে, পাঞ্জাব থেকে, রাজস্থান থেকে গুজরাট বর্ডারে যখন পাকিস্তান অ্যাটাক করবে, সেই সময় ভারতকে প্রচুর পরিমাণে সেনা ভারতের উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি করিডোর এই সমস্ত জায়গায় মোতায়েন করে রাখতে হবে, এই ভয় বাংলাদেশ থেকে পাছে অ্যাটাক না হয়ে যায়। হয়তো বাংলাদেশ অ্যাটাক করবেই না, কিন্তু ভারতের আর্মিকে এখানে স্ট্যান্ড বাই রাখতে হবে। সেটাও পাকিস্তানের জন্য একটা বড় জয় যে ভারতের আর্মি ফুল ফোকাস পাকিস্তানের ওপর দিতে পারবে না, কারণ শিলিগুড়ি করিডোরকে বাঁচানোর জন্য ভারত কোনো রকম রিস্ক নিতে পারবে না, ভারতকে এখানে সেনা মোতায়েন করে রাখতেই হবে। যদি বাংলাদেশ পাকিস্তান পন্থী থাকে, ভারতের সবসময় মাথায় এই ভয়টা, এই চিন্তাটা থাকবে, সেটা থাকাটাই স্বাভাবিক। পাকিস্তানের গোল এবং এখান থেকে অবজেক্টিভ কি আছে অ্যাচিভ করা, সেটা আশা করি আপনাকে বোঝাতে পারলাম। এবার এই ঘটনাটা এতটা ইম্পর্টেন্ট, কেউ প্রচণ্ড আবেগ থেকে, দেশপ্রেম থেকে
বলে দিতে পারেন, ও স্যার ওসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। দেখুন, দেশপ্রেম এক জিনিস, বোকামি আর এক জিনিস। দেশপ্রেম আপনার থাকবে আপনার দেশের যারা শত্রু তাদেরকে ভালো করে বুঝে নিয়ে, আন্ডার এস্টিমেট না করে তাদের বিরুদ্ধে তৈরি হওয়ার মধ্যে দিয়ে, শত্রুকে আন্ডার এস্টিমেট করার মধ্যে দিয়ে নয়। ইরান থেকে, ইসরায়েল থেকে, ওয়েস্টার্ন মিডিয়া থেকে প্রত্যেকটা দেশের মিডিয়া কভার করছে এই খবরটাকে, যে বাংলাদেশ যদি এই ইসলামিক ন্যাটোতে যোগ দেয় তাহলে ভারতের কি প্রবলেম হতে পারে। ইরানের মিডিয়া, ইসরায়েলের মিডিয়া, ওয়েস্টার্ন কান্ট্রিজের মিডিয়া, সারা পৃথিবীতে এই কথাটা আলোচনা হচ্ছে। এটা এমন এই মুহূর্তের হট টপিক। এবার আরও একটা ব্যাপার পাকিস্তান ল্যাভারেজ পেয়ে যাবে যদি বাংলাদেশ এই প্যাক্টে যোগ দেয়, সেটা হচ্ছে পাকিস্তানি মিলিটারির মারাত্মক গতিবিধি বেড়ে যাবে বাংলাদেশের মাটিতে, এবং পাকিস্তানের মিলিটারি বাংলাদেশের মাটি ইউজ করে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব প্রান্তের রাজ্যগুলোর ওপর, জায়গাগুলোর ওপর, সেন্সিটিভ রিজিয়নগুলোর ওপর নজরদারি চালাতে পারবে। তো এটাও পাকিস্তানের জন্য একটা বড় জয়। এবার আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে স্যার পাকিস্তানের অ্যাঙ্গেল বুঝে গেছি, বাংলাদেশের অ্যাঙ্গেল কি আছে, এখান থেকে বাংলাদেশ কি পাবে? বাংলাদেশ পাবে বলতে, সত্যি কথা বলতে, যে কোনো দেশের থ্রেট মেজার করাটা খুব জরুরি। যে ধরুন আমি কি রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াই, বা আমি কি সরকারের কাছে আবেদন করেছি যে আমাকে একটা বডিগার্ড দিন আর একটা অস্ত্র দিন? কেন আমি আবেদন করিনি? কারণ আমার থ্রেট মেজার করে আমার জীবনের ওপর এরকম কোনো রিস্ক নেই যে কেউ আমাকে অ্যাটাক করতে পারে। কিন্তু কোনো এমএলএ, কোনো মন্ত্রী, তার থ্রেট মেজার করে তাকে প্রোটেকশন দেওয়া হয়, বা সেইভাবে সে অ্যাপ্রোচ করে, এগোয়। যে কোনো দেশও যখন, প্রত্যেকটা অ্যাকশনেরই তো রিয়াকশন আছে, তো কোনো দেশই যদি অ্যাজ সাচ তার ওপর থ্রেট না থাকে, লাফিয়ে ঝাঁপিয়ে খুব একটা মিলিটারি ডিল করতে যায় না। কারণ সেই ডিলগুলো করলে উল্টো আবার থ্রেট চলে আসতে পারে, থ্রেট না থাকা সত্ত্বেও। বাংলাদেশ যদি নিজের থ্রেট মেজার করে, বাংলাদেশকে অ্যাটাক করবে এই মুহূর্তে বাংলাদেশের আশেপাশে এরকম কোনো থ্রেট নেই। নোবডি, কেউ অ্যাটাক করবে না বাংলাদেশকে। কিন্তু তা সত্ত্বেও একটাই কারণ হতে পারে, কোন দিক থেকে আমি বলছি, যারা এক্সপার্ট তারা কিভাবে ভাবছে বাংলাদেশে, যারা বিশেষজ্ঞ, যে আমাদের কাছে নিউক্লিয়ার উইপেন নেই, পাকিস্তানের সঙ্গে গেলে আমরা একটা নিউক্লিয়ার আমব্রেলায় চলে আসব, এবং সৌদি আরব বা তুরস্কের কাছে টাকা আছে, তো সেখান থেকে আমরা অস্ত্র সাপ্লাই পেতে পারি। এইটা বাংলাদেশের পয়েন্ট বাই পয়েন্ট প্র্যাকটিক্যাল থট প্রসেস হতে পারে, আর কিছু হতে পারে না। এমন কোনো থ্রেট নেই যার জন্য লাফিয়ে ঝাঁপিয়ে কোনো ডিফেন্স ডিল করতে হবে। বাট এক্সপার্টদের থেকেও বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের পারসেপশন। বাংলাদেশ সরকার সবসময় এই চাপে থাকবেই যে আমার দেশের সাধারণ মানুষ যেন খুশি থাকে। বাংলাদেশের এখন সাধারণ মানুষদের মধ্যে খুব অদ্ভুতভাবে র্যাডিকালাইজেশন গ্রাউন্ডে একটা বড় অংশের মানুষ কেবল ভারত বিরোধিতা করতে পারবো সেই কারণে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়। এবং যেহেতু ডেমোক্রেটিক সরকার, ভোটে জেতার দায় আছে, তাই সেই সরকারের মাথা ব্যথা আছে এই হিউজ পরিমাণ মানুষকে খুশি রাখার। তাই মানুষের পারসেপশনে বাংলাদেশ এই ধরনের একটা মারাত্মক শব্দটাই আমি ইউজ করব, ডেঞ্জারাস নীতি গ্রহণ করতে পারে। এবং তিন নাম্বার যেটা আমার তরফ থেকে আমি বলবো, সেটা হচ্ছে এই গোটা জিনিসটা হতে পারে একটা প্রবল ইম্যাচিউরিটি থেকে। কি ইম্যাচিউরিটি? সেটা হচ্ছে ওই দুই দল লোক বোমা ছোড়াছুড়ি করছে, আমি তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেলাম, এসো বোমা আমার গায়ে এসে পড়ো, আমি উড়ে যাই। অকারণে ঝামেলার মধ্যে গিয়ে পড়ার ইম্যাচিউরিটি। কালকে তুরস্কের সঙ্গে ইসরায়েলের লাগবে, কারণ নাফতালি বেনেট পুরো অন ক্যামেরা বলে দিয়েছে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তুরস্ক এবং পাকিস্তান, ইরানের পরে। আমি বলছি না তো, নাফতালি বেনেট বলেছে, গুগল করুন, ভিডিও পেয়ে যাবেন।
যেই মুহূর্তে ইসরায়েল তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে লাগতে আসবে, আজ থেকে 2-3-4 বছর পর, বাংলাদেশ ছিল না কোনো ঝামেলায়। অকারণে কেবল সাধারণ মানুষের বোকামি এবং পারসেপশনের মাসুল গুনতে হবে। বাংলাদেশকে যদি ওই ডিফেন্স প্যাক্ট রক্ষা করতে হয়, রক্ষা না করলে আলাদা ব্যাপার, যদি রক্ষা করতে হয় তাহলে পাকিস্তান এবং তুরস্কের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে যেতে হবে। আর ইসরায়েলের বিরুদ্ধে লড়তে যাওয়া মানে ইসরায়েল ওইখানে বসে এখানে বাংলাদেশকে ইজিলি মারবে। মোসাদের এমন শক্তি, ইসরায়েলের এমন টেকনোলজি, অকারণে উইদাউট রিজন কোনো থ্রেট না থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে শত্রুতা বাংলাদেশ যদি ডিরেক্ট লেভেলে এইভাবে করে নিতে চায়, তার থেকে বড় বোকামি আর খুব একটা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে কিনা সন্দেহ। নেক্সট একটা ব্যাপার আমাদের অবশ্যই বুঝতে হবে, আমি যেটা বলছিলাম যে শত্রুর ক্ষমতাকে কখনো আন্ডার এস্টিমেট করা উচিত নয়। যদি এই ইসলামিক ন্যাটো আস্তে আস্তে স্প্রেড করতে শুরু করে, তাহলে আমেরিকা থেকে ইউরোপ, ভারত থেকে চীন সবাইকেই বুঝতে হবে আমরা একটা নতুন যুগে প্রবেশ করছি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এতগুলো ইসলামিক কান্ট্রি, যাদেরকে আমেরিকা মনে করেছিল যে এদের কাছে টেকনোলজি নেই, এদের কাছে টাকা নেই, এদেরকে দমিয়ে রাখা যাবে, তারা এবার ইসলাম নামক কমননেস থেকে সবাই এক কাট্টা হচ্ছে। এরা এবার নিউক্লিয়ার উইপেন হাতে পাচ্ছে, পাকিস্তানের কাছে আছে, এবং গোটা ইউরোপ এবং আমেরিকার সিকিউরিটি থ্রেটের মুখে। কারণ এই এতগুলো দেশ যাদের হাতে নিউক্লিয়ার উইপেন, যে সমস্ত জায়গায় এখনো অতটা ম্যাচিউরিটি আসেনি যুদ্ধ নিয়ে, যে সমস্ত জায়গায় রয়েছে চূড়ান্ত র্যাডিক্যালাইজেশন, কালকে কার হাতে নিউক্লিয়ার উইপেন পড়ে যাবে কেউ জানে না। নিশ্চিতভাবে জেনে রাখুন, পেন্টাগন, সিআইএ, আমেরিকার সমস্ত এজেন্সি এবং ইউকের এজেন্সি, রয়্যাল এজেন্সি সব থেকে আগে এই ব্যাপারটা নিয়ে ভাবিত হয়ে গেছে যে কি করে এদের আটকানো যায়। কারণ এইবার যে নতুন বিপদ গোটা পৃথিবীর জন্য তৈরি হচ্ছে, সেটা কখন কার দিকে ধেয়ে যাবে আগে থেকে বলা মুশকিল। আমি ভারতীয় হিসেবে ভারতের অ্যাঙ্গেল থেকে কিভাবে এটাকে দেখতে চাইব। নাম্বার 1, ইয়েস আমরা বাংলাদেশের প্রতিবেশী দেশ, ইয়েস আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলি, বাট বাংলাদেশ যদি অকারণে ভারত বিরোধিতায় এই প্যাক্টে যায়, তাহলে আমি খুব করে চাইব যে পাকিস্তান তুরস্কের সঙ্গে যখন ইসরায়েলের চলবে, বাংলাদেশ যা হবার হয়ে যাক। কারণ আমি আমার দেশকেই সাপোর্ট করব সব থেকে বেশি। আমি চাইবো বাংলাদেশ ওই প্যাক্টে না যাক, গেলে তার ফলও যেন পায়। দেখুন, আমার চাওয়া না চাওয়ায় জিওপলিটিক্স চলে না, এবং জিওপলিটিক্যাল আলোচনায় আমি কোনোদিন আবেগ নিয়ে আসি না। তাই একদম পরপর পয়েন্টে চলুন বলতে শুরু করি। নাম্বার 1, ভারতের কাছে যেন সুযোগ যখন আসবে শিলিগুড়ি করিডর এক্সপ্যানশন করার, ভারতকে করতে হবে। কিভাবে সুযোগ আসবে? আবেগে বলছি না। পাকিস্তান ভারতে অ্যাটাক যখন করবে, আজ না হোক কাল করবেই, আমাদের কিছু করার নেই, আমরা ফার্স্ট অ্যাটাক করতে পারবো না, কারণ সারা পৃথিবীতে ন্যারেটিভ ঘুরে যাবে। আমাদের রেডি থাকতে হবে ওদের অ্যাটাক আসার যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাল্টা অ্যাটাক শুরু করে দিতে পারি, যেন আমাদের ক্ষয়ক্ষতি না হয়, বাট ফার্স্ট অ্যাটাক আমরা করতে পারবো না। সেই মুহূর্তে বাংলাদেশের দিক থেকে পাকিস্তানের প্ররোচনায় একটা ড্রোনও যদি ভারতে উত্তর পূর্ব বা পশ্চিমবঙ্গ বা কোনো জায়গা দিয়ে প্রবেশ করেছে, ভারতের কাছে সুযোগ চলে আসবে এতদিন যে সুযোগের জন্য ভারত অপেক্ষা করছে। রাতারাতি চিকেন নেককে গন্ডার নেক বানিয়ে নাও, কিলোমিটারের পর কিলোমিটার জায়গা বাংলাদেশ থেকে দখল করে ভারতবর্ষে মার্চ করিয়ে নাও, অ্যান্ড রিপ্লাই উইল বি, যুদ্ধ আমরা শুরু করিনি, তোমার দেশ থেকে ড্রোন এসছে, পাল্টা দেবার অধিকার আমাদের আছে। আমরা ফার্স্ট অ্যাটাক করতে পারবো না ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। ভারতের জন্য একটা বড় সুযোগ খুলে যেতে পারে, মেঘ না চাইতে বৃষ্টি যেটাকে বলে, সেইটা ঘটতে পারে। কিভাবে জিওপলিটিক্যাল সমীকরণ কখন যে বদলে যায়, কখন যে ভাগ্য প্রসন্ন হয়ে যায়, কে বা বলতে পারে। এবং
আমাদের নর্থ ইস্ট যে জায়গাটা, নর্থ ইস্ট একটা ল্যান্ডলকড জায়গা। নর্থ ইস্টের সঙ্গে কোনো পোর্টের কানেকশন নেই হলদিয়া আর কলকাতা ছাড়া। ওয়েস্ট বেঙ্গল দিয়েই নর্থ ইস্টে যেতে হয়। নর্থ ইস্ট এমনি চিকেন নেকের সরু জায়গা দিয়ে মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে কানেক্ট। একদিকে আমরা চিকেন নেককে গন্ডার নেক বানিয়ে নিতে পারি, আর একদিকে বাংলাদেশের ম্যাপটা যদি খেয়াল করেন, চট্টগ্রাম এলাকাটা আমরা যদি নর্থ ইস্টের সঙ্গে ত্রিপুরার সঙ্গে কানেক্ট করে নিতে পারি, ওদিকে আমাদের মিজোরামের সঙ্গে, তাহলে কিন্তু ডিরেক্ট বঙ্গোপসাগরের সঙ্গে আমাদের নর্থ ইস্টের কানেকশন হয়ে গেল। মানে নর্থ ইস্ট এখন দুদিক থেকে সিকিউরড। নর্থ ইস্ট পশ্চিমবঙ্গের এদিক থেকে তো গন্ডার নেক দিয়ে যাওয়া যাবে, আবার ডিরেক্ট সমুদ্র থেকে অ্যাক্সেস। নর্থ ইস্টের বিজনেস সারা পৃথিবীতে এক্সপ্যান্ড করে যেতে পারবে, কারণ ডিরেক্ট পোর্ট অ্যাক্সেস পেয়ে যাবে নর্থ ইস্ট। যদি বাংলাদেশ এই মিস অ্যাডভেঞ্চার করতে চাইছে, তাহলে সেই মিস অ্যাডভেঞ্চার থেকে যে অপরচুনিটিটা আমরা পেতে পারি, সেটাকে এনক্যাশ করার জন্য আমাদের একেবারে রেডি থাকতে হবে, এবং কোনো রকমভাবে কোনো ক্ষমা প্রদর্শন নয়, পারফেক্ট 100% এনক্যাশও করতে হবে। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, প্রিপারেশন চলতে থাকুক ভারতের, যে যেদিন যে মুহূর্তে যে চালটাই তোমরা দেবে তার জন্য আমরা রেডি। কিন্তু ভুল করেও বাংলাদেশকে হেল্প করা বন্ধ করে দিন, এইটা বলবেন না কোনো জায়গায় ভারত সরকারকে। গেমের একটা রুল হয় জানেন তো, অলওয়েজ ট্রাস্ট ইউর ক্যাপ্টেন। এই গেমে আমাদের ক্যাপ্টেনের নাম NSA অজিত দোভাল স্যার, আমাদের ক্যাপ্টেনের নাম ডক্টর জয়শঙ্কর স্যার, আমাদের ক্যাপ্টেন ইন্ডিয়ান আর্মি চিফ, ইন্ডিয়ার নেভি চিফ, ইন্ডিয়ার এয়ারফোর্স চিফ। আমাদের ক্যাপ্টেনদের ওপর ভরসা রাখুন, ওনারা নির্দিষ্ট প্ল্যান করেই এগোচ্ছেন। কারণ আজকের পৃথিবীতে, মাইন্ড ইট, আজকের পৃথিবীতে ন্যারেটিভ প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড। ন্যারেটিভে কোনোভাবে আমাদের হারলে চলবে না। আমাদের ন্যারেটিভ সারা পৃথিবীর কাছে ক্লিয়ার থাকবে, আমরা বাংলাদেশকে অ্যাটাক করিনি, আমরা এতদিন বাংলাদেশকে হেল্প করছিলাম, আমরা তো হেল্পফুল জাতি। বাংলাদেশ আমাদের অ্যাটাক করলো বলে পাল্টা অ্যাটাকে আমরা এই জায়গাটুকু একটু নিয়ে মার্চ করে ফেললাম। কোনোভাবে যেন আমাদের ন্যারেটিভ চেঞ্জ না হয়, কোনোভাবে এইটা যেন পাকিস্তান হাতে অস্ত্র না পায় বাংলাদেশকে বোঝাতে, ওই দেখো ভারত তোমাদের সঙ্গে শত্রুতা করছে, তোমাদের জিনিস দিচ্ছে না, ওরা তো তোমাদের শত্রু। ন্যারেটিভ আমাদের দিকে রাখতে হবে, ন্যারেটিভের গুরুত্ব বিশাল, ন্যারেটিভ হাতছাড়া করলে চলবে না। ওকে, একটা জিনিস মনে রাখবেন, যদি ইতিহাস ভালো করে পড়ে থাকেন, ব্রিটিশরা হাফ পৃথিবী দখল করে নিয়েছিল, মনে কোনো ভালো ইচ্ছা ছিল না, টাকা কামানোর ইচ্ছেই ছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাঁচামাল নিয়ে আসা, নিজের দেশে শিল্প করে আবার সেই সব দেশে বিক্রি করে দেওয়া, এটাই তো উদ্দেশ্য ছিল। বাট একটা ন্যারেটিভ ওরা চালিয়ে রেখেছিল। কি ন্যারেটিভ জানেন তো? আমরা সভ্য, বাকি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা গিয়ে আমরা ওদের সভ্য করতে চেষ্টা করছি। বাকি পৃথিবী হচ্ছে হোয়াইট মেনস বার্ডেন, আমরা সাদা চামড়ার লোক, হোয়াইট মেন আমাদের বোঝা, ওরা, আমরা তো ফেলে দিতে পারি না। তাই আমরা ভারতে গিয়ে একটু ভারতবাসীকে চাবুক মেরে সেবা করছি, সভ্য করছি। ন্যারেটিভের দাম সেই দিনও ছিল। লম্বা গেম যদি আপনাকে খেলতে হয়, একটু আবেগকে কন্ট্রোল করে, পেশেন্স রেখে ন্যারেটিভকে আপনার ফরে রাখতে হবে। ওকে, এবং যত দিন যাবে, মডার্ন পৃথিবী এগোবে, তত গুরুত্ব বাড়বে ন্যারেটিভের। সেখানে আমাদের হারলে চলবে না। এবং সত্যিই তো আমাদের আদর্শ তো তাই। ভারত এত শক্তিশালী একটা সভ্যতা, শুধু আজকে নয়, আমি 1000 বছর আগের কথা বলছি। কোন দেশকে আমরা দখল করতে গেছি? আমাদের সভ্যতা, আমাদের থট প্রসেস এত উন্নত, তো আমরা ন্যারেটিভের খেলায় কেন নিজেদেরকে লো দেখাবো?
আমরা অরিজিনালি রেসপেক্টেড হবার মতো একটা জাতি, তো ওই রেসপেক্টটা সারা পৃথিবীর থেকে আমাদের আদায় করে নিতে হবে, সোজা কথা। দেন লাস্ট আর একটা কথা বলবো, সেই একই কথা, অলওয়েজ ট্রাস্ট ইউর ক্যাপ্টেন। একটু ক্যাপ্টেনের নির্দেশ মতো চলুন, ঠিক কয়েক বছরের মধ্যে দেখতে পাবেন আমরা কি অ্যাচিভ করতে পারি আর না পারি। আপনাদের সবাইকে একটাই কথা বলবো, স্কিল বাংলা পরিবারে যারা আছেন, দেশকে স্ট্রং করার কাজে যারা সরকারি চাকুরিজীবী, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের রোল মারাত্মক। যারা সরকারি চাকুরিজীবী আছেন, নিজের নিজের ডিপার্টমেন্টের মাধ্যমে আপনার রোলটা 100% আপনি দায়িত্ব পালন করে নিজের কাজটা করুন। আর নতুন 75 থেকে 80,000 সরকারি কর্মীকে আমি পাঠাচ্ছি নেক্সট কয়েক মাসের মধ্যে। 1 লাখ মোট শূন্য পদ, তার 75% আমাদের ইনস্টিটিউট থেকে যাবে, এটা আমার টার্গেট। প্রিপারেশন শুরু করে দিন। এইচএস পাস হলেই চলবে, আর ভাববেন না এইচএসে আপনি কত নাম্বার পেয়েছেন, সায়েন্স ছিল না, আর্টস ছিল না, কমার্স ছিল, কোনো ব্যাপার নেই। এইচএস পাস হলেই হবে। পাস করতে হবে এদের পরীক্ষায়, ক্লার্কশিপের পরীক্ষা, পঞ্চায়েতের পরীক্ষা, 9-10 লেভেলের অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এইসব থাকবে। পড়ানোর দায়িত্ব আমাদের, কোনো চিন্তা নেই, আমার এবং আমার ইনস্টিটিউটের বাকি টিচারদের। যদি প্রিপারেশন মনে করেন আজ থেকেই শুরু করবেন, কারণ 7-8 মাসের মধ্যে পরীক্ষা চলে আসবে, পরীক্ষার ডেট দেখতে পেয়ে যাবেন, ফর্ম ফিল আপ হয়ে যাবে, তখন প্রিপারেশন নিলে আর লাভ হবে না। প্রিপারেশন আজ থেকে নিতে হবে যদি নেবেন মনে করেন। ওকে, নিউ পে কমিশন আসছে, জানেন নিশ্চয়ই। তো সরকারি কর্মীদের মাইনে কোন জায়গায় পৌঁছাতে পারে ভাবতে পারছেন? জেনারেলদের 18 থেকে 45 বছর অবধি পরীক্ষায় বসতে পারবেন, আগে 40 ছিল, এখন 5 বছর বাড়িয়ে দিয়েছে এবারের জন্যই, পরে আর চান্স পাবেন না এই এক্সট্রাটা। ওবিসি হলে 18 থেকে 48, এসসি বা এসটি হলে 18 থেকে 50। যদি এইচএস পাস হয় এবং এই এজ ব্র্যাকেটের মধ্যে আপনার বয়স হয়, তাহলে এখনই প্রিপারেশন স্টার্ট করুন। প্রতিটা সাবজেক্টের 0 লেভেল থেকে একদম এক্সামের হাই লেভেল অবধি কনসেপ্টের রেকর্ডেড ভিডিও ক্লাস অনলাইনে নিজের ফোনে বাড়িতে বসে দেখতে পাবেন, যখন ইচ্ছা রেকর্ডেড আছে। এই মুহূর্তে দিয়ে দেবো আপনাকে আমরা, এই মুহূর্তে এনরোল করবেন, এই মুহূর্তে পেয়ে যাবেন 1 সেকেন্ডে। আর বাড়িতে বসে পড়লে টাচে থাকা যায় না, ডাউট ক্লিয়ার হয় না। আমি বলেছি 75,000 ছেলে মেয়েকে চাকরি পাওয়াবো, তার জন্য আপনাকে সপ্তাহে একটা দিন কষ্ট করে আমাদের ইনস্টিটিউটে আসতে হবে, রবিবার করে। আমাদের ইনস্টিটিউট কলকাতায় কোথায় আমি সব বলে দিচ্ছি। জাস্ট সপ্তাহে একদিন করে আসবেন, বাকি দিনগুলো বাড়িতে বসে পড়বেন। সকাল 10টা থেকে দুপুর 2:30 ক্লাস হবে, 4টে ক্লাস হবে, 4 ঘন্টা, মাঝখানে 15 মিনিট বা আধ ঘন্টা একটু টিফিন ব্রেক থাকবে। ক্লাসে কি হবে? কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড আপনার ফোনে দেওয়া আছে। আপনাকে বলে দেওয়া হবে যে ইতিহাসের এই 3টে চ্যাপ্টারের ক্লাস আপনি 1 সপ্তাহের মধ্যে দেখে নেবেন, বিজ্ঞানের এই 3টে চ্যাপ্টার দেখে নেবেন, ইংরাজির এই 3টে চ্যাপ্টার দেখে নেবেন। দেখে রবিবার আপনি যখন আসবেন, আপনার যা ডাউট থাকবে, টিচাররা এখানে আছে, আলাদা আলাদা সাবজেক্টের ওয়েস্ট বেঙ্গলের সেরা ফ্যাকাল্টি আমাদের ইনস্টিটিউটে, তারা আপনার ডাউট সামনাসামনি সলভ করে দেবে। সব বাংলায় ক্লাস, কোনো অসুবিধা নেই। এবং তারপর ক্লাসে যতটা যা সময় পাওয়া যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে কি এসেছিল সেগুলো সামনাসামনি সলভ হয়ে যাবে। আপনি সম্পূর্ণ ওই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য রেডি। এইভাবে আমরা স্টুডেন্টদের রেডি করি। যেরকম ভাবে আপনাদের পুরো ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে না, যেই মুহূর্তে ভর্তি হচ্ছেন ওই মুহূর্তে আপনি পুরো ইবুক পেয়ে যাবেন, মানে নোটস, নিজের ফোনে, ল্যাপটপে, ডেস্কটপে, যার যেটা আছে পড়ে নিতে পারবেন। আর মক টেস্ট দিতে হবে না যে কতটা উন্নতি হচ্ছে, কত পাচ্ছেন। পুরো যুদ্ধের জন্য রেডি করে পাঠাবো পরীক্ষায়, কোনো চিন্তা নেই। কোশ্চেন কমনও পাবেন, 100% তো বলতে পারবো না, সেটা বলা উচিত নয়।
বাট চাকরি পেয়ে যাওয়ার মতো পেয়ে যাবেন, সেইটাও দেওয়া থাকবে অনলাইনে। আর এই গোটা জিনিসটার জন্য ফিজ কত আমরা ঠিক করেছিলাম? 5,000 টাকা। আমাদের অফলাইনে জেনারেলি আপনারাও দেখেছেন ফিজ থাকে 70,000 টাকা, 1 লাখ টাকা। আমরা এবারে বলেছি 5,000 টাকা। 5,000 টাকা ফিজে আমরা পড়িয়ে দেবো পুরো অনলাইন অফলাইন সব মিলিয়ে যে প্যাকেজ। খালি একটা হার্ড কপি বই আমরা অ্যাড করছি, এই মোটা বই, ওটা থেকে মুখস্থের থাকবে, ওই জন্য ওটা হার্ড কপি দিচ্ছি আমরা। দিয়ে এই টাকাটার মধ্যে আসছিল না বলে 300 টাকা আমরা বাড়াতে বাধ্য হয়েছি, 5,300 টাকা ফাইনাল ফিজ করা হয়েছে। মানে আমরা ওই 10 টাকা 20 টাকা করে গুনে গুনে ফিজ করেছি, যে যেটার তে মিটে যাবে ওর ওপরে আর 2 টাকা আমরা যাব না। তো 5,300 টাকায় আমাদের খরচ আমরা চালিয়ে নিতে পারছি, তাই তার ওপরে আর যাওয়া হবে না। ঠিক আছে? এইবার একটা কথা বলি, যে দেখুন এই ব্যাচে না, কারণ দেখুন ছেলেমেয়েরা এতদিন ধরে পড়ছে আমাদের কাছে, কেউ 6 মাস আগে থেকে, কেউ 4 মাস আগে থেকে, কেউ তো ওয়েট করে বসে নেই। আপনারা যারা এখন শুরু করছেন, এই রবিবারের ক্লাসে যারা গৃহবধূ, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো, রবিবার ছাড়া অসম্ভব। এখানে আমরা 240 জনকেই ভর্তি নিতে পারবো, এর বেশি পারবো না। কেন পারবো না? এই মুহূর্তে আমার 3টে ক্লাসরুম খালি হচ্ছে রবিবারে। বড় ক্লাসরুমটায় 120 জন বসতে পারে, স্টুডেন্টরা জানে। পরেরটায় 70 জন বসতে পারে, যেটা রিসেপশনের পিছনেই। আর একটা ছোট রুম এই মুহূর্তে খালি হচ্ছে আমাদের কাছে, যেটায় 50 জন বসতে পারে। 3টে ঘর মিলিয়ে 240 জনকে টোটাল আমরা নিতে পারবো। এর বেশি তো জায়গা নেই এই মুহূর্তে, যতক্ষণ না পরের জায়গা খালি হচ্ছে। সেখানে তো কোনো না কোনো ব্যাচ পড়ছে, 15 দিন আগের ব্যাচ, 1 মাস আগের ব্যাচ। তো আপনাকে এই 240-এর মধ্যে এনরোল করতে হবে, এরপর আপনি আর পারবেন না। কাজেই আপনাদের ক্লাস শুরু হচ্ছে সামনের রবিবার থেকে, 30 আগস্ট বোধ হয়, মানে রবিবার যে ডেটই পড়ছে, ঠিক আছে, সেই দিনই। কিভাবে আসতে হবে আমি বলে দিচ্ছি, বাট তার আগে এনরোলটা করে নিন, কারণ স্কিল বাংলা চ্যানেলে অ্যানাউন্স করছি মানে কয়েক ঘন্টার মধ্যে 240 কমপ্লিট হয়ে যাবে, এনরোল অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে? দেখুন এনরোলটা কিভাবে করবেন। যা যা অ্যারো দিয়ে আমি বলছি বাড়িতে বসে স্টেপগুলো ফলো করে নিন, হয়ে যাবে। যেরম যেরম বলছি পুরো স্ক্রিনশট নিয়ে ধীরে ধীরে বসে এখনই করে নিতে পারবেন। নিজের অসুবিধা হলে, যে একটু ফোনে টেক সেভি বেশি, মোটামুটি তো এই কোর্সটায় তো 50 বছরের ওপরের কেউ তো ভর্তি হবেন না, তো ফোনে বুঝতেই পারবেন। একান্ত বুঝতে না পারলে কারোর থেকে একটু হেল্প নিয়ে করে নিন এখনই। গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করুন। নাম, ফোন নাম্বার দেবেন, ওটিপি আসবে, যেমন হয়। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলেই ভালো হবে। এবার বলবে আপনার এক্সাম ক্যাটাগরি সিলেক্ট করুন। আপনি এই যে কোর্সটায় ভর্তি হচ্ছেন, এখানে আপনি আইসিডিএস, পঞ্চায়েত, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পিএসসির যত ক্লারিক্যাল বা ডাব্লিউবিসিএস এর নিচের লেভেলের অফিসার র্যাঙ্কিং পরীক্ষা, তার জন্য আমরা আপনাকে রেডি করে দেবো। আলাদা আলাদা কোর্সের জন্য ভর্তি হতে হবে না, একটাই কোর্সে এমনভাবে আমরা আপনাকে রেডি করে দেব। ওকে? বা আপনার যদি ছেলে মেয়ে ভাই বোন কাউকে ভর্তি করেন, তাকে আমরা সেভাবে রেডি করে দেব। তো অ্যাপে সিলেক্ট করতে হবে, যখন বলবে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, স্টেট এক্সাম। স্টেট এক্সামের মধ্যে অপশান আসবে বিভিন্ন রাজ্যের নাম, ওয়েস্ট বেঙ্গল। ব্যাস, অ্যাপে আপনি এই ঢুকে গেলেন ওয়েস্ট বেঙ্গল সেকশানে। এই অবধি হলে তারপরে স্টেপ করবেন, একদম স্টেপ বাই স্টেপ। ডান দিকে নিচে, ভালো করে শুনবেন, ডান দিকে নিচে অ্যাপে দেখবেন স্টোর বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই স্ক্রিনের মাঝখানে বাঁ দিকে বেঙ্গল অফলাইন লেখা থাকবে। স্টোর অপশানে ক্লিক করলে স্ক্রিনের মাঝখানে বাঁ দিকে বেঙ্গল অফলাইন লেখা থাকবে। বেঙ্গল অফলাইনে ক্লিক করলে আপনি প্রথমেই একটা ব্যাচ দেখতে পাবেন, স্টেট জেনকম সুপার 70। ওইটা আপনাদের কোর্স, স্টেট জেনকম সুপার 70। কেন? প্রথমে আমরা ভেবেছিলাম একটাই রুম খালি হচ্ছে, 70 জনকে নিতে পারবো। পরে আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি, 120 রুম আর 50-এর রুমটাও আমরা ওপেন করতে পেরেছি রবিবার সকাল 10টা থেকে 2:30 স্লটের জন্য। বাকি স্লটে অন্য দিনে সব ফুল, অন্য ব্যাচে। ব্যাচটায় ক্লিক করলে দেখবেন
ডিসকাউন্ট দেওয়ার পর 5,499 টাকা দাম দেখাচ্ছে। আপনি বলবেন আপনি যে বললেন 5,300 করে দিচ্ছি, একটা কোড দিয়ে দেবো আপনাকে, ওই কোড দিয়ে হয়ে যাবে। 5,499 টাকা দাম দেখাচ্ছে। তো একটু ওপরেই দেখবেন স্ক্রিনে লেখা আছে ইউজ কয়েন, পাশে একটা বক্স আছে, ওই বক্সটায় ক্লিক করে দেবেন। দেখবেন আপনার ফিসটা একটু কমলো, 30-40 টাকা। এখন কারো 30 টাকা কমবে, কারো 40 টাকা, কারো 50 টাকা, কার অ্যাপে কতটা কয়েন আছে সেই অনুযায়ী, এটা সবার একই হবে না। এরপর দেখবেন যে দামটা দেখাচ্ছে ধরুন 5,460 টাকা দেখাচ্ছে, কথার কথা। তার পাশে মোর অফার্স লেখা আছে, ওই নীল কালিতে মোর অফার্সে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এন্টার কুপন কোড বলে একটা বক্স দেখাচ্ছে। এই বক্স অবধি যদি পৌঁছে যান তাহলে পরের স্টেপে আমরা যাব। ভিডিও পজ করে করে করবেন, ঠিক আছে? এন্টার কুপন কোডের বক্সটায় আপনি ফোনে টাইপ করবেন একটা স্পেশাল কুপন কোড, যেটা অ্যাপে দেওয়া থাকবে না, আমি আপনাকে দিচ্ছি, OI219। ফোনে টাইপ করবেন বড় হাতের OI219, মাঝে কোনো গ্যাপ ট্যাপ কিচ্ছু নেই, টানা পরপর। এটা টাইপ করার পর ওর পাশে একটা নীল কালিতে অ্যাপ্লাই লেখা থাকবে, অ্যাপ্লাইটায় ক্লিক করবেন অবশ্যই। যেই করলেন এবার দেখবেন হয়তো অনেকের দেখাবে 5,292, অনেকের দেখাবে 5,302। মোট কথা 5,350 টাকার কমে তো হবেই হবে। 5,350 টাকার বেশি দেখালে এগোবেন না, জানবেন হয় ইউজ কয়েন করেননি, না হলে Y219 কুপনটা ওখানে অ্যাপ্লাই করতে পারেননি, ওটাকে আবার করে নেবেন নতুন করে। দেখে নেবেন যেই 5,350-এর কমে চলে আসবে, লাল কালিতে বাই নাও অপশান পাবেন, ক্লিক করবেন। এবার আপনি যেভাবে পেমেন্ট করবেন, বেশিরভাগ তো সবাই ইউপিআইতেই করবেন, তো ইউপিআইতে পেমেন্ট করে, যেমন ফোনপে বা যাতে আপনার আছে অ্যাপ করে, যেমন ওটিপি আসবে আপনার ফোন থেকে ওই পরিমাণ টাকাটা কাটবে, আপনার পেমেন্ট হয়ে গেল, আপনার সিটটা রিজার্ভ হয়ে গেল। প্রথম কথা, আগে সিট রিজার্ভ করে নিন, পরে ভাবনা চিন্তার অনেক সময় পাবেন, সিটটা রিজার্ভ করতে পারবেন না। আর জীবনে আলু পটল পেঁয়াজের অনেক দরাদরি করতে পারবেন, কেরিয়ার নিয়ে দরাদরি করে আর সুযোগটা পাবেন না, ঠিক আছে? যেই এই অবধি হয়ে গেল আপনার, ব্যাস ডান, আপনার সিট রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা নেই। এবার কি করবেন? এবার যেটা করবেন, এই যে রবিবার সামনের 30শে আগস্ট, একদিন কষ্ট করতে হবে। বাঁকুড়া থেকে একটি মেয়ে একটি ছেলে, ওদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকতো, ডেলি এসছে। কাকদ্বীপ থেকে একটি মেয়ে, সপ্তাহে 3 দিন ক্লাস থাকতো, ডেলি এসছে। আপনাদের তো সপ্তাহে 1 দিন, তো একটা দিন কষ্ট করতে হবে। ভোর ভোর ঘুম থেকে উঠে, যার বাড়ি দূরে, 10টায় পৌঁছাতে হবে। কোথায় আসবেন? আমাদের অফিস হচ্ছে মৌলালি ক্রসিং। কি করে আসবেন? শিয়ালদা দিয়ে যারা আসবেন, শিয়ালদা থেকে হেঁটে 10 মিনিট লাগে। যাকে জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবেন সোজা রাস্তা। ধর্মতলা দিয়ে এলে বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন দিয়ে এলে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরোলেই প্রচুর বাস, মিনিটে 4টে করে বাস যাচ্ছে মৌলালি মোড়ের দিকে। বাসে উঠলে 7-8 মিনিট লাগবে, 10 টাকা ভাড়া। হাওড়া স্টেশন থেকে এলে, হাওড়া থেকে আপনি মেট্রো ধরে এসপ্ল্যানেড এসে আবার এসপ্ল্যানেড থেকে বাসে আসতে পারেন, বা হাওড়া থেকে ডিরেক্ট বাসেও আসতে পারেন, 20 মিনিট লাগবে, ঠিক আছে? মৌলালি মোড় কলকাতার বিখ্যাত মোড়, সবাই চেনে। এই মৌলালি মোড়ে এসে গুগল ম্যাপ তো সবাই চালাতে জানেন, গুগল ম্যাপে সার্চ করবেন আড্ডা 24/7 একসঙ্গে স্পেস দিয়ে বেঙ্গলি, দেখতে পেয়ে যাবেন। যদি না জানেন ছেড়ে দিন। মৌলালি মোড়ে এলেন, এসে আমাদের বিল্ডিংটা হচ্ছে সুনিধি বিল্ডিং, বিল্ডিংয়ের নাম। একদম মৌলালি মোড় থেকে 4-5টা বিল্ডিংয়ের পরেই লেনিন সরণি, এটার নাম। মৌলালি মোড়ে সবসময় 4-5 জন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, ওদের জিজ্ঞেস করলেই বলে দেবে। খুব ব্যস্ত মোড়, সবসময় পুলিশ থাকে। লেনিন সরণি, ঠিক আছে? তো লেনিন সরণিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সবাই চেনে। ব্যাংক আছে একতলায়, ওই বিল্ডিংটাই 6তলা বিল্ডিং। 5তলা আর 6তলা মানে 4th ফ্লোর আর 5th ফ্লোর হচ্ছে আড্ডা 24/7-এর অফিস, ঠিক আছে? তো আপনি 4th ফ্লোরে চলে আসবেন, আর এক্স্যাক্ট মানে পিন কোড দিয়ে পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 120 লেনিন সরণি। ও আপনি লেনিন সরণিতে হাঁটলেই দেখতে পাবেন সব দোকানে লেখা 121, 122, 120, ঠিক আছে? কলকাতা 7,13,000, মানে একদম ইজি রাস্তা, কেউ চাইলেও হারাতে পারবেন না, এরম ব্যাপার। মৌলালি মোড়ে সবসময় পুলিশও দাঁড়িয়ে থাকে, হেল্প করে দেবে। তো সিট রিজার্ভ করে নিয়ে 30 তারিখ সকাল 9:30টায় প্রথম দিন চেষ্টা করুন।
আধ ঘন্টা আগে আসতে ঠিক আছে, না পারলেও হবে। প্রথম দিন আমরা শুরুও করব 15-20 মিনিট পর। 10:10 মধ্যে চলে আসুন, দেখা হচ্ছে আমার সঙ্গে। ওকে, সিট রিজার্ভ না করে আসবেন না, বসতে দেওয়ার জায়গা হবে না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, যারা স্টুডেন্টরা ক্লাস করে তারা তো জানেই। তো ট্রাই করুন, গৃহবধূ, প্রাইভেট চাকরি করছেন, ব্যবসা করছেন, বা যারা ফ্রেশার্সরা আছো, বড় সুযোগ। এবং আমি লাস্ট দিন অবধি লেগে থাকবো আমার গোটা টিমকে নিয়ে চাকরি পাওয়ানোর উদ্দেশ্যে, চাকরি পাওয়ানোর লক্ষ্যে। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।